আমি আজ তোমাদের নিয়ে যাব স্মৃতির বাহনে চড়ে কলকাতার সেন্ট জন চার্চে। ব্রিটিশ স্থাপত্যের অন্যতম নিদর্শন এই চার্চ। 1942 সালে কলকাতায় জাপানি বোমা হামলার পরেও এই স্থান ভাগ্যক্রমে অক্ষত থাকে। ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। যদি স্কিপ করো তাহলে হয়তো অনেক ইনফরমেশন তোমাদের মিস হয়ে যাবে। আরেকটি অনুরোধ, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। আর তাছাড়া সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না কারো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব সেন্ট জন চার্চ, যেই চার্চ বহু পুরনো। তো এই চার্চের ব্যাপারে যাবতীয় বিবরণ তোমাদের আজ দেবো এবং দেখাবো এখানে কিন্তু বহু বিখ্যাত মানুষের সমাধি এই চার্চে রয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই চার্চ এবং জেনে নেওয়া যাক এই চার্চের ইতিহাস। আর তোমরা যারা আমার চেনো না তাদের বলি, আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গাইনি ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। সেন্ট জনস চার্চ কলকাতার ঐতিহ্য আজও বহন করে নিয়ে চলেছে অবিরাম। কলকাতা ভ্রমণে আসলে এই ঐতিহাসিক জায়গা ভ্রমণ করলে মানুষও মুগ্ধ হয়। কলকাতার সবচেয়ে বড় জাদুঘর আমি মনে করি এই চার্চ, কারণ এটি বাংলায় ব্রিটিশ রাজনৈতিক উত্থানের প্রায় 200 বছরের ইতিহাসকে আজও নিদর্শন হিসাবে ধরে রেখেছে কলকাতার বুকে। এর সামনে উঠোনে যা অসংখ্য সমাধি, যুদ্ধের স্মারক, পাথরের খোদাই, কবর, চিত্রকর্ম এবং অন্যান্য ঐতিহাসিক নিদর্শন দ্বারা সজ্জিত। এখানে কিন্তু প্রবেশ করার সময় আমরা দেখলাম এখানে কিন্তু 10 টাকা করে পার পার্সন টিকিট মূল্য। তো তোমরা যদি বাইক নিয়ে আসো, বাইক কিন্তু ভেতরে তোমরা রিকোয়েস্ট করে রাখতে পারো, তবে কিন্তু তার জন্য 20 টাকা নেওয়া হয়। তো 10 টাকা করে পার হেড টিকিট মূল্য। যারা কলকাতার ইতিহাস এবং বাংলা থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান জানতে আগ্রহী, তাদের জন্য এটি একটি সোনার খনি। 1772 সালে ভারতবর্ষের রাজধানী কলকাতা স্থাপত্যের দিক থেকে ছিল সমৃদ্ধ কিছু স্থাপনার কেন্দ্রবিন্দু। ডালহৌসি স্কোয়ার ছিল তৎকালীন সময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের পূর্ববর্তী স্থান, যেখান থেকে সমগ্র উপমহাদেশ জুড়ে ক্ষমতা প্রবাহিত হয়েছিল। জর্জিয়ান এবং ভিক্টোরিয়ান স্থাপত্য নির্মিত কিছু চিত্তাকর্ষক বিশাল ভবনের ভাণ্ডার এখানে রয়েছে। এই আইকনিক কাঠামোর ভিত্তি লেফটেন্যান্ট জেমস দ্বারা স্থাপিত হয়েছিল। কলকাতার এই প্রাচীনতম অ্যাংলিকান ক্যাথিড্রালটি শহরের তৃতীয় প্রাচীনতম গির্জা। ইতিহাস বলে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত প্রথম গির্জাটির নাম ছিল সেন্ট অ্যানের চার্চ এবং এটি বর্তমান ভবনের দক্ষিণ পশ্চিমে কোথাও একটা অবস্থিত ছিল। 1713 সালে প্রতিষ্ঠিত গির্জাটি 1856 সালে সিরাজের সেনাবাহিনীর দ্বারা ধ্বংস করা হয়েছিল এবং এর শেষ পাদ্রী রেব কার্ভাস বেলামি ফোর্ট উইলিয়ামের বিখ্যাত ব্ল্যাক হোল হত্যাকাণ্ডে তিনি নিহত হন। 1770 সালে মিশন চার্চ প্রতিষ্ঠিত হয় এবং তার 6 বছর পর 1776 সালে উইলিয়াম জনসন একটি নতুন গির্জা নির্মাণের জন্য কোম্পানির কাউন্সিলের কাছে আবেদন করেন। ভারতের রাজনৈতিক অবস্থান এবং কলকাতায় ইউরোপীয়দের জনসংখ্যা বৃদ্ধির জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবশেষে কলকাতায় একটি প্রধান গির্জা প্রতিষ্ঠার জন্য পরিকল্পনা অনুমোদন করে এবং সেই সময় তৈরি হয় এই সেন্ট জনস চার্চ। সেন্ট জনস চার্চ 1847 সাল পর্যন্ত কলকাতার অ্যাংলিকান ক্যাথেড্রাল হিসাবে কাজ করেছিল। যখন সেন্ট পলের নতুন ক্যাথেড্রালটি নির্মিত হয় তখন তার গুরুত্ব কিছুটা হারায়। সেন্ট পলস ক্যাথেড্রালের একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে ভিডিও করা আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। 174 ফুট উঁচু ক্লক টাওয়ার সহ সেন্ট জনস চার্চ ইট ও পাথরের সংমিশ্রণে নির্মিত একটি স্তম্ভ। বাংলার বন্যার সমভূমিতে পাথর ছিল একটি বিরলতম উপাদান। শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে গির্জায় ব্যবহৃত পাথরগুলো গৌড়ের মধ্যযুগীয় ধ্বংসাবশেষ থেকে হুগলি নদীর মাধ্যমে পাঠানো হয়েছিল। বাংলার রাজা শশাঙ্কের ক্যাপিটাল ছিল সেই সময় গৌড়। এই গির্জার মেঝে হল মালদার গৌড় থেকে আনা নীল ধূসর মার্বেলের একটি বিরল মিশ্রণ। শোভাবাজারের রাজা নবকৃষ্ণদেবের কাছ থেকে 10,000 টাকায় তৎকালীন সময়
এই জমি কেনা হয়েছিল। 1783 সালে ওয়ারেন হেস্টিংস দ্বারা একটি কমিটি তৎকালীন সময় গঠন করা হয় এবং 1785 সালে একটি গির্জা নির্মাণের জন্য একটি ট্রাস্টও গঠন করা হয়। গির্জাটি সাধারণত ইন্দো গথিক শাস্ত্রীয় শৈলীতে নকশাকৃত। এর সামনের বারান্দায় এবং পাশে রোমান স্তম্ভের আধিক্য শিল্পসহ দেখা যায়। শেষ পর্যন্ত 1787 সালে সম্পূর্ণ হয়েছিল এই গির্জা নির্মাণের কাজ। ধারণা করা হয় যে স্পিয়ার এবং মেঝেতে ব্যবহৃত পাথরটি মালদহের গৌড়ের ধ্বংসাবশেষ থেকে নেওয়া হয়েছিল, কিন্তু গির্জা দাবি করেছে যে এই পাথরগুলি আসলে চুনার থেকে অর্ডার করা হয়েছিল এবং গৌড় থেকে নেওয়া হয়নি। নির্মাণের সময় গির্জাটি তার চূড়া পর্যন্ত 201 ফুট উঁচু এবং 81 ফুট চওড়া এবং 247 ফুট লম্বা ছিল। যাই হোক, 200 বছর পরে এবং অনেক সংস্কারের সাথে এর পরিমাপ এবং আকৃতি পরিবর্তিত হয়েছে। এটি বিশপ উইলসন এবং লর্ড কর্নওয়ালিসের উপস্থিতিতে 24শে জুন 1787-তে পবিত্র করা হয়েছিল। সেন্ট জনস চার্চের উত্তরের বারান্দায় লেডি ক্যানিংয়ের বিস্তৃতভাবে সজ্জিত একটি স্মৃতিসৌধ রয়েছে। 1858 সাল থেকে 1947 সাল পর্যন্ত গভর্নর জেনারেল ভারতের ভাইসরয় হিসাবে পরিচিত ছিলেন। ফরাসি রই থেকে, যার অর্থ রাজা, এবং ভাইসরয়ের স্ত্রীরা ভাইসরাই বলা হতো। ফরাসি রেইন শব্দের অর্থ ছিল রানী। এছাড়াও ভাইসরেনকে হার এক্সেলেন্সি এবং ইয়োর এক্সেলেন্সি নামেও সম্বোধন করা হতো তৎকালীন সময়। চার্লট ক্যানিং ছিলেন একজন ব্রিটিশ অভিজাত শিল্পী এবং ভারতের প্রথম ভাইসরেন। তার সঙ্গে তিনি ছিলেন ভারতের অন্যতম বিশিষ্ট নারী শিল্পী। ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়ামের দুটি পোর্টফোলিওতে তার দ্বারা চিত্রিত প্রায় 350টি ছবি দেখা যায়, যা তার দেশের 4টি প্রধান সফরের ফলাফল ছিল। তার স্বামী ছিলেন চার্লস ক্যানিং, যিনি 1856 সাল থেকে 1858 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন। তারপর 1862 সাল পর্যন্ত তিনি ভারতের ভাইসরয় হিসাবে দায়িত্ব পালন করেন এবং উল্লেখযোগ্য বিষয় এটি যে লর্ড ক্যানিংয়ে ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। ফ্রান্সের ব্রিটিশ রাষ্ট্রদূতের বড় মেয়ে লেডি ক্যানিং প্যারিসে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন সেখানেই। তিনি 1831 সালে তার পরিবারের সাথে ইংল্যান্ড চলে আসেন। 4 বছর পর ক্যানিংকে তিনি বিয়ে করেন। 1856 সালে তার স্বামীর নিয়োগের পর তিনি কলকাতায় চলে আসেন এবং 2 বছর পর ব্রিটিশ ক্রাউনের ভারতের দায়িত্ব গ্রহণ করলে তিনি ভারতের প্রথম ভাইসরেন হন। একজন শিল্পী এবং উদ্ভিদবিদ হিসাবে লেডি ক্যানিং ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণের সময় ফুল এবং গাছপালা সংগ্রহ করেছিলেন। তিনি তার পেন্টিংগুলোতে সেগুলোকে ক্যাপচার করার জন্য নতুন জায়গায় যেতেন। তার স্বামীর সাথে ইংল্যান্ড ফিরে যাওয়ার কথা ছিল তার, এবং যাওয়ার আগে তিনি একবার দার্জিলিংয়ের পাহাড় দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কলকাতায় ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ধরা পড়ে ম্যালেরিয়া। উল্লেখযোগ্য বিষয় এটি যে তখন ম্যালেরিয়ার কোনো চিকিৎসা ছিল না এবং মানুষ বেঁচে যেত যদি তারা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে সংক্রমণ প্রতিরোধ করতে পারত। 1861 সালের 18 নভেম্বর 44 বছর বয়সে মধ্যরাতে তিনি কলকাতার গভর্নমেন্ট হাউসে মারা যান। এক প্রকার ভারতীয় মিষ্টি লেডি কিনেও তার নামেই নামকরণ করা হয়েছিল। তার স্বামী জোর দিয়েছিলেন তার মৃতদেহ যেন ব্যারাকপুরেই দাফন করা হয়, কারণ তিনি সেই জায়গাটিকে খুব ভালোবাসতেন। বোস হলওয়েলের স্মৃতিস্তম্ভ হিসেবে পরিচিত স্মৃতিস্তম্ভটিকেও ডালহৌসি স্কোয়ার থেকে এই গির্জার উঠোনে স্থাপন করা হয়। এটিও একটি চমৎকার স্থাপত্য। এই ছোট স্মৃতিস্তম্ভে একটি অমূল্য ফলকের টুকরো টুকরো স্মৃতি খুঁজে পেতে পারো তোমরা, যেটিতে প্রথম বিশ্বযুদ্ধে মারা যাওয়া ব্রিটিশ সৈনিকদের স্মারক বিবরণ হয়েছে। এটি আগে কলকাতার ময়দানে গৌরবময়ভাবে স্থাপন করা হয়েছিল। এখানে প্রাচীনতম সমাধিটি জবচর্ণকের, যাকে কলকাতা শহরের প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা হতো। এই বিষয়ে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং 2003 সালে কলকাতা হাইকোর্ট রায় দেয় যে তাকে প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা উচিত নয়। অষ্টভুজাকৃতির মুড়ির শৈলীর সমাধিতে চাণক্যের স্ত্রী এবং আরও বেশ কিছু লোকের সমাধিও এখানে দেখা যায়। এখানে রয়েছে কুখ্যাত কলকাতা ব্ল্যাক হোল মনুমেন্ট।
1901 সালে রাইটার্স বিল্ডিংয়ের কাছে লর্ড কার্জন কর্তৃক স্থাপিত একটি চমৎকার স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছিল। পরে জনসাধারণের ভাঙচুর থেকে রক্ষা করার জন্য এটি এখানে স্থানান্তরিত করা হয়েছিল। সেই 123 জন ইউরোপিয়ানদের স্মরণ করে যারা 1756 সালে সিরাজের সেনাবাহিনী দ্বারা শ্বাসরোধে মারা গেছিলেন। তবে এই ব্যাপারে ইতিহাসের অনেক অসঙ্গতি পাওয়া যায়। যেহেতু এই সমস্যাটি ভারতীয়রা কখনোই মেনে নেয়নি, পরে মুসলিম লীগ দ্বারা সমর্থন করা হয়েছিল এবং 1901 সালে এই মনুমেন্ট এখানে বসে। এটি আগে কলকাতার ময়দানে স্থাপন করা হয়েছিল। (1942 সালের 20 ডিসেম্বর জাপানি বিমান বাহিনী কলকাতায় বোমা হামলা চালায়, যার ফলে এর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘটিত এই হামলায় ডালহৌসি এবং সংলগ্ন এলাকায় প্রবল বোমাবর্ষণ হয়। যদিও গির্জার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে বড় কোনো ক্ষতি এখানে হয়নি। এই ক্ষতিটা না হওয়াও একটা ভাগ্যের বিষয় ছিল। এখানে রয়েছে বেশ কিছু সমাধি। এই সমাধিগুলি তৎকালীন সময়ে নামি দামি ব্রিটিশ কর্মকর্তা এবং হাইকোর্টের বেশ কিছু জাজের মৃতদেহের সমাধি দেখা যায়। এই প্রতিটি সমাধি চার্চের ঠিক সামনেই উঠোনের মধ্যে সমাধিস্থ করা হয়েছে। এই জায়গাটি দাঁড়ালে এক অদ্ভুত সৌন্দর্য এবং নীরবতা দেখা যায়। সমাধিগুলির সামনে চাষ করা হয়েছে বিভিন্ন সবজি, তার মধ্যে এই মুহূর্তে বেগুন ফলেছে দেখা যায়। এখানে সমস্ত গাছে গাছে ফুল ও ফল দেখা যায়। এখানে শোনা যায় কোনো ফলই এখানে কেউ খায় না। পাখিদের কিচিরমিচির শব্দ প্রমাণ করে যে পাখিদের জন্যই এইখানে মূলত চাষ করা হয়, যাতে তারা এখানে ফল ও বিভিন্ন ফসল খেয়ে থাকতে পারে। লর্ড ব্র্যাবনের সমাধি এখানে রয়েছে। লর্ড ব্র্যাবন ছিলেন বাংলার গভর্নর। তার স্ত্রীকে লেডি ব্র্যাবন নামে অভিহিত করা হতো এবং তার নামেই লেডি ব্র্যাবন কলেজের যাত্রা শুরু হয়েছিল 80 বছরেরও বেশি আগে। পার্ক সার্কাস এলাকায় অবস্থিত একটি বাড়ি থেকেই শুরু হয় লেডি ব্র্যাবন কলেজ। গির্জার অভ্যন্তরীণ দেওয়ালগুলি সুন্দর মার্বেল দ্বারা স্থাপন করা হয়েছে, যা ব্রিটিশ সেনা কর্মকর্তা এবং বেসামরিক কর্মচারীদের জন্য উৎসর্গকৃত। জোফানির লাস্ট সাপার লিওনার্দো দা ভিঞ্চির মাস্টারপিসের সঠিক প্রতিরূপ এটি একটি। বরং জোফানি বাইবেলের ঘটনাটাকে ভারতীয় স্পর্শ দিয়েছেন। ভারতীয় স্টাইলের তরোয়াল, জলের জগ এবং ছাগলের চামড়া তৈরি জলের ব্যাগগুলি। গির্জার দেওয়ালে আরও একটি বিশ্বযুদ্ধের স্মৃতি রয়েছে। একটি থ্যাঙ্কসগিভিং ট্যাবলেট আকারে এটি কৃতজ্ঞ মাকে উৎসর্গ করা হয়েছে, যুদ্ধক্ষেত্র থেকে তার 2 ছেলে নিরাপদে ফিরে আসার জন্যে। গির্জাটিতে দ্বিতীয় রোহিলা ওনার মেমোরিয়াল নামে একটি চমৎকার স্মৃতিসৌধ রয়েছে। জেনারেল স্যার রবার্ট আভারক্রিমের নেতৃত্বে দ্বিতীয় রোহিলা যুদ্ধে অংশগ্রহণকারী সমস্ত পতিত ব্রিটিশ সৈন্যদের জন্য এটি উৎসর্গ করা হয়েছিল। এই গির্জাটি অদ্ভুত সুন্দর এবং জোফানি লাস্ট সাপারের সবচেয়ে অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে এটি অন্যতম ছিল। পেন্টিংটিকে একটি স্বতন্ত্র ভারতীয় স্পর্শ দেয়। পেন্টিংটি মূলত তৈরি হয়েছিল 1787 সালে এবং পেন্টিংটি সংরক্ষক রেনেট কার্ন দ্বারা 2010 সালে
পুনরুদ্ধার করা হয়েছিল। যিশু ও তার 12 জন শিষ্যকে কলকাতার বিশিষ্ট ব্যক্তিত্ব হিসাবে চিত্রিত করা হয়েছিল। যিশুকে গ্রিক যাজক ফাদার পার্থেনিয় এবং জুডাসকে নিলামকারী উইলিয়াম টুলো হিসাবে চিত্রিত করা হয়। গাছে পাখির কিচিরমিচির শব্দ, শহরের যানজটের মধ্যেও এখানে অদ্ভুত নিস্তব্ধতা এবং নীরবতা দেখা যায়। এই শান্ত এবং নির্মলতার জগতে হাঁটতে দারুণ লেগেছিল আমাদের। কলকাতা ভ্রমণে যারা আসবে অথবা যারা ইতিহাসকে ছুঁয়ে দেখতে চাও জীবন্ত, তারা অবশ্যই একবার ঘুরে যেও এই স্থানে। এখানে লাল মাটির রাস্তায় আজও পুরনো দিনের স্মৃতির অনুভূতি পাওয়া যায়। তখন যেইভাবে কলকাতা এগিয়েছিল, স্বাধীনতার পর আজ আর সেই কলকাতার গৌরব স্প্লান হয়ে গেছে। স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন হয়তো অধরাই থেকে গেছে, তাই আজও এখানে কিন্তু ছুটির দিন হোক বা যে কোনো দিন ঘুরতে কিন্তু দারুণ লাগবে, কারণ আশপাশটা এতটা সুন্দর, এতটা নিরিবিলি, এত ধরনের ফুলের গাছ, ফলের গাছ, চারিদিকে যেন একটা সুন্দর মনোরম পরিবেশ। তাই যখনই আসবে হাতে সময় নিয়ে আসো, 1 ঘন্টা 1.5 ঘন্টা কীভাবে যে কেটে যাবে, আর এই ইতিহাসের সাথে সাক্ষী হয়ে বেশ একটা সেই সময় তোমরা কিন্তু হারিয়ে যাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখাও যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই।